হ্যাঁ, সাইফুল ভাই, আপনার কিছুক্ষণ শুনছিলাম রাইট ওয়েতে নাই, সবাই মিলে নববর্ষ পালন হলে ভালো হতো বলতেছিলেন। আপনার কথা শেষ করেন, তারপরে সাতার ভাইয়ের কাছে যাচ্ছি। আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি আলোর কথা বলছেন, সে আলো তখনই আলোর সন্ধানে সবাই মিলে যদি আমরা আলোর সন্ধান করি বা আলোর কাছে পৌঁছাইতে পারি, তাইলে একমাত্র বাংলাদেশ রাইট পথ থাকবে। আর যদি কেউ আলোতে থাকবে আর কেউ অন্ধকারে থাকবে, কেউ তার বাড়িতে থাকবে আর কেউ জঙ্গলে থাকবে, কেউ তার ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকবে, আর কেউ তার সন্তানদের 1.5 বছর লেখাপড়া করতে পারবে না, লেখাপড়ার পরিবেশ নাই বা যেতে পারে না স্কুলে, এরকম সময় তো এটাকে আপনি ভালো ভালো নববর্ষ বলতে পারেন না। আমি মনে করি না যে বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে, কারণ আমাদের অর্ধেক মানুষের সন্তানরা স্কুল কলেজে যেতে পারে না, অর্ধেক মানুষ তার রোজগারের জন্য জায়গা মতো কাজ করতে যেতে পারে না, বাধাগ্রস্ত হচ্ছে। অর্ধেকের অংশের মানুষ নির্যাতিত, কারাগারে নির্যাতিত, কারাগার থেকে মারা যাচ্ছে, কারাগার থেকে লাশ হয়ে বেরোচ্ছে। আমাদের দেশটা পুরোটাই একটা নরকের মতো পরিণত করা হয়েছে। সো কেমনে আপনি বলেন এই নববর্ষ আমাদের আলো দেখাইতে পারে, কিন্তু যদি সবাই মিলে আলো না দেখা যায় তাহলে সেই আলো দেখা অসম্পূর্ণ থেকে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এবার সাতার ভাই, আপনি বলুন তো কি অবস্থা, বলতে বুঝতে পারছেন? না, বাংলাদেশের অবস্থা তো এখন অবশ্যই খুব আনন্দদায়ক বা আশাব্যঞ্জক কিছু মনে হচ্ছে না আমার কাছে। মানে আশাব্যঞ্জক, কিন্তু অবস্থাটা ভালো না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সাইফুল ভাই এতক্ষণ যেটা বললেন, সেটা হলো যে এখন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যেভাবে যে উত্থান হয়েছে, তাতে আপনি আশা করেন কেন যে ইংরেজি নববর্ষ বা বাংলা নববর্ষ, এখানে আরবি নববর্ষ হইলে সবাই মিলে আনন্দ করতে, দেখা যাক আরবি মহরমে কি হয়। আগামী মহরমে অপেক্ষা রইলাম, ওইটা হয়তো উদযাপিত হবে, কারণ বাংলাদেশ এখন উল্টো রথ চলছে। কাজেই এইটা প্রয়োজন ছিল, প্রচন্ড রকমের প্রয়োজন ছিল, তা না হলে এই হিংস্র চেহারা আমরা দেখতে পারতাম না। ভেতরে যে স্বাধীনতা বিরোধী শক্তি, মৌলবাদী শক্তি, এই পিশাচগুলো যে এত শক্তিশালী হয়ে গেছিল, এইটা আমরা বুঝতে পারতাম না। এটা হয়তো আরো জটিল কোথাও গিয়ে দাঁড়াইতো। তো কিন্তু আমি খুব আশাবাদী, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আবার সুন্দর বাংলাদেশ হবে। না হওয়ার কোনো উপায় নাই। যদি না হয় তাহলে তো আমরা তো হেরে যাবই, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখনই আমাদের এখানে বাইরে বের করে আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা বাংলাদেশি না, তারা এখন প্রশ্ন করে যে তোমাদের দেশটা এখন সন্ত্রাসী দেশ হয়ে গেছে। এই জিনিসটা আগে একদমই উল্টো ছিল, এবং আমার প্রচন্ড রেসপেক্ট ছিল আমাদের এক ধরনের শিল্প, সাংস্কৃতিক, সাহিত্য সব দিক থেকেই। আমরা যেভাবে ফ্লারিশ হচ্ছিলাম, অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাতে এটা আমরা একটা খুব পজিটিভ সিচুয়েশনে ছিলাম। কিন্তু এখন তো তা না। এখন তো ওরা যে কানাডাতে ভিসাই বন্ধ করে দেবে দুদিন পর। কানাডাতে পার্লামেন্টে বাংলাদেশের এই যে সংখ্যালঘু এদেরকে নিয়ে প্রচন্ড কথাবার্তা হচ্ছে। তো কাজে আমরা আসলে খুব ভালো ট্র্যাকে নাই। আমরা তো মানে আমরা আছি, দেশটা নাই। দেশের যে যারা ক্ষমতায় আছেন, যারা এখন অবৈধভাবে ক্ষমতায় নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছেন, এবং মুখে যতই ইলেকশনের কথা হোক, ইলেকশন তো আসলে হবে না। সবাই, আমি অনেকের মতো আমিও বিশ্বাস করি যে ইলেকশন হবে না এখন না, যে পর্যন্ত নাকি মৌলবাদী শক্তিকে ক্ষমতায় না আনা দেবে 100 ভাগ, তার আগে ইলেকশন হবে না। তো কাজে আমরা, তবে এর মধ্যে আশাব্যঞ্জক যে ধরেন তারেক জিয়া বাংলাদেশে আসছে, আবার শেখ হাসিনা উনিও আসবেন, আমি নিশ্চিত উনিও আসবেন। আমি মানে যেমন আগুনে পুড়ে খাঁটি হয় সোনা, সেরকম বাংলাদেশ আসলে খাঁটি হচ্ছে। আগে চিহ্নিত করা যায় নাই যারা নাকি স্বাধীনতা বিরোধী শক্তি, তারা স্বাধীনতার শক্তির ভেতরে লুঙ্গির নিচে ঢুকে বসেছিল, তাদেরকে চিহ্নিত করা যায় না এইভাবে। এখন তারা চিহ্নিত হয়েছে, পরিষ্কার চিহ্নিত হয়েছে, এবং এরা সংখ্যায় বেশি না। যেহেতু রাষ্ট্রযন্ত্র তাদের হাতে, এই কারণে তাদের সাথে সাধারণ মানুষরা ভয়ে চুপ করে বসে আছে।
কিছু মানুষ বেরিয়ে আসবে এবং এদেরকে ছিঁড়ে ফেলবে ধরে। এবং আমি সেই সুন্দর সময়ের অপেক্ষায় আছি। না, ঠিকই বলেছেন, আমরা সুন্দর সময়ের অপেক্ষাই করতে হবে, অপেক্ষা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। সাইফুল ভাই, এই ক্ষেত্রে বর্তমানে প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামাত অথবা ইউনূস সরকার, ছোট্ট করে যদি ওদের বর্তমান ক্ষেত্রে ভূমিকাটা কি, কি অবস্থায় আছে, ওদের সামনের কর্মসূচি কি দেখতে পাচ্ছেন? আপনি কি ওদের কর্মকাণ্ডে কোনো ইলেকশনের কোনো আশা দেখতে পাচ্ছেন কিনা? যেমন সাতার ভাই বলছিল হয়তোবা ইলেকশন উনি দেখতে পাচ্ছেন না, অনেকেই দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে এই তিন দলের, ইউনূস, বিএনপি, জামাত, এদের যে জোটগুলা নিয়ে যে চিন্তা ভাবনা, যে ওদের যে দৃষ্টিভঙ্গি, এতে কি আপনি কি কোনো নির্বাচন দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারিতে? আপনার বিশ্লেষণ কি? না, আমি নির্বাচন দেখতে পাচ্ছি না, নির্বাচন দেখতে পাচ্ছি না। আমার যুক্তি দুই তিনটা। সেটা হলো, প্রথমত হলো তারেক জিয়া যে স্বপ্নের কথা বলছেন, যারা ওনার নাকি একটা ড্রিম আছে, ওনার একটা প্ল্যান আছে। উনি যদি ক্ষমতায় যেতে চান, সিম্পল, ওনাকে তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে রয়টার্সও করতেছে, প্রজেক্ট করতেছে। ওনাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে তার অনুসারীরা সবাই প্রজেক্ট করতেছে। এখন উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইতে পারবেন, কিন্তু উনি একটা তার প্ল্যান বাস্তবায়ন করার প্রধানমন্ত্রী হবেন, নাকি পরবর্তীতে একটা ভালো নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী হবেন, যেটা তার মা হয়েছিলেন ফেব্রুয়ারি 15-এর নির্বাচনের মাধ্যমে তার মা রিজেক্টেড হয়েছিলেন। কোনটা আমাদেরকে এখন দেখতে হবে, কোনটার দিকে আমরা যাচ্ছি। তারেক রহমান যদি চান যে তার মায়ের মতো ফেব্রুয়ারি 15-এর যে নির্বাচনটা করে তার মা মানে কুখ্যাতি অর্জন করেছিলেন, সেরকম একটা কিছুর মধ্যে তিনি ইনভলভ হবেন, সে ইউনূস এটাই চাচ্ছে, যে তার অপকর্মের সাথে সবাইকে জড়ানো। তারেক রহমান 17 বছর, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কিছু নাই যে সে অপকর্ম করছে। এখন যদি এই নির্বাচনে অংশ নেয়, তাহলে সে ধরে নিতে হবে সে বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের প্লে করছে, গেম করেছে, যেটা একটা অপকর্ম হিসেবে চিহ্নিত হবে। তারেক রহমান যে সে অপকর্ম করতে চান, তাহলে নির্বাচনের দিকে যাবেন। আর যদি আরেকটা হলো, অপকর্ম করে টিকে থাকতে পারবেন কিনা, এটাও একটা বড় প্রশ্ন। অনেকে বলে যে যেহেতু ইন্ডিয়া তার পাশে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী মোদি চিঠি পাঠিয়েছেন, তার হাতে চিঠি পড়েছে, দিল্লিতে কি বলে রাজনাথ সিং খালেদা জিয়ার ইয়াতে সই করেছেন বা একটা কমেন্ট করেছেন, ওদিকে জয়শঙ্কর ঢাকায় গিয়ে বলেছেন যে তার দিকে ইন্ডিয়া তাকিয়ে আছে। এবং আপনি যদি জয়শঙ্করের ভূমিকাটা দেখেন, জয়শঙ্কর কিন্তু 4 ঘন্টা সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কোনো রকম, তার অনেক চেষ্টা করা হয়েছে, করেন নাই। এই যে সিচুয়েশনটা, জয়শঙ্কর কি মেসেজটা ওনাকে দিলেন এবং তারেক রহমান কি মেসেজটা নেন, এটা হলো তারেক রহমানের ভূমিকা। তারেক রহমান আসলে ভবিষ্যতে মানে প্রধানমন্ত্রী হলে ওনার প্ল্যান বাস্তবায়ন করতে পারবেন বলে। আর এদিকে ইউনূস তো আছে হলো নির্বাচন পণ্ড করে দিয়ে, ঝামেলা পাকায় দিয়ে সে দীর্ঘমেয়াদে থাকার জন্য। ওর তো একটা আলাদা প্ল্যান। আর জামাতের প্ল্যানটা হলো, তারা এত মজা পাচ্ছে এই সময়ের মধ্যে, এত মজা তাদের, এত মজা, প্রশাসন তাদের, পুলিশ তাদের, স্কুল প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সব তাদের। এই আনন্দদায়ক সিচুয়েশন থেকে তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করা তো আমার না আশ্চর্য না। তারা ক্ষমতা যেতে চায় না, তারা এটুকুই আনন্দ নিয়ে ভোগ করতে যায়, যেটা 71-এ জামাত করেছিল। 71-এ জামাত সেম ভোগ করেছিল। 9 মাস ধরে তারা আনন্দ ফুর্তি দিচ্ছিল, বাংলাদেশের মা বোনদেরকে ওদের হাতে তুলে দিচ্ছে, সমস্ত আনন্দ ফুর্তি করছে। সেই ফুর্তিটা 17 মাস ধরে এরা করতে। তো এই ফুর্তিটা আরো 17 মাস, আরো 17 বছর করতে পারে, খারাপ কি? তারা কেন নির্বাচন চাইবে? সো নির্বাচন, যদি নির্বাচনের প্রয়োজন হলো বিএনপিরই, কিন্তু তারেক রহমান যদি আসলেই তার প্ল্যান বাস্তবায়ন করতে চান, এন্ড প্ল্যানটা যদি হয় শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া, সেটা তো আমি জানি না তার পক্ষে সম্ভব হবে কিনা। কিন্তু প্ল্যান যদি হয় যে বাংলাদেশকে সে যেটা ড্রিম করেছে, ইন্ডিয়াও ড্রিম করছে যে ওনার মাধ্যমে বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাবে, ভারত বাংলাদেশ সম্পর্ক, যদি সেটা হয়, তাহলে উনি এই নির্বাচনের মাধ্যমে হবে না। তো এই নির্বাচনের মাধ্যমে না হওয়ার জন্য 3টা ফ্যাক্টর, মানে তিনটা গ্রুপই কিন্তু কাজ করতেছে। একটা গ্রুপ নির্বাচন না হওয়ার জন্য কাজ করতেছে, জামাত, ইউনূস নির্বাচন না হওয়ার জন্য কাটছে, আর তারেক রহমান নির্বাচন হওয়ার জন্য কাজ করতেছে। কিন্তু নির্বাচন হওয়ার জন্য যদি ফেব্রুয়ারি নির্বাচনটা হয়, তাহলে তারেক রহমান তার অভীষ্ট লক্ষ্যে যেতে পারবেন না। তাহলে তাকে এই নির্বাচন পিছাতে হবে, সবাইকে মিলে ইলেকশন করতে হবে। আপনি আগে বলছিলেন
আলো দেখতে হলে সবাই মিলে দেখতে হবে, কেউ অন্ধকার দেখবে কেউ আলো দেখবে হবে না। তারেক রহমান খালি আলো দেখবেন আর বাংলাদেশে 50% মানুষ অন্ধকার দেখবে, এই বাংলাদেশ হবে না। আচ্ছা, না ধন্যবাদ আপনাকে, ঠিকই বলেছেন। সেতার ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আফগান তালেবান রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নিভৃতে ঘুরে গেলেন, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী যাই হোক ঘুরে গেলেন এবং নিভৃতেই ঘুরে গেলেন। আমাদের সম্ভবত আমাদের বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরও কিছু জানে না। আপনার এই বিষয়ে বিশ্লেষণটা কি সেতার ভাই? আপনি দেখেন, এই যে কয়েকদিন আগে যে বোমা বিস্ফোরণের ঘটনাটা, বা যে কয়েকজন জামাতের কর্মী ধরা পড়ার পরে তাদের কাছে পাওয়া গেল গান পাউডার, এবং তারা বললো এটা পাকিস্তান এমবেসির তাদেরকে সাপ্লাই দিচ্ছে, এবং তারপরের দিন পাকিস্তান এমবেসির 8 জন সোজা হাওয়া হয়ে গেল, পাকিস্তান এমবেসি থেকে চলে গেল পাকিস্তানে ফেরত। এবং এই যে যিনি আসছিলেন, আফগানদেরকে তো ট্রেন করছিল পাকিস্তানি, এই সন্ত্রাসবাদী গ্রুপটাকে ট্রেন করছিল সন্ত্রাস করা আসলে পাকিস্তান, যদিও এটা এখন বুমেরাং হয়ে ফিরে যাচ্ছে পাকিস্তানের দিকে, কিন্তু ওদেরকে ট্রেনিং গুলো পাকিস্তানি দিয়েছিল এবং সরবরাহ করছিল অস্ত্র সন্ত্রাসী মৌলবাদী গোষ্ঠীকে। ঠিক আছে, এটা সেই একই ঘটনা ঘটতে যাচ্ছে এখানে, এরা আসতেছে। এটা আমাদের জন্য খুব একটা অশনি সংকেত। কারণ দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে সাইফুল ভাই যে ইলেকশনের প্রসঙ্গে যে কথা বলেন, একটু এখানে আসতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে ইলেকশন না হওয়ার অনেক কারণ আছে, কিন্তু একটা কারণই যথেষ্ট, যে সরকার এখন ক্ষমতা আছে তারা ইলেকশন দেওয়ার ক্ষমতাই রাখে না, তারা কোনো রকমই কোনো ক্ষমতা রাখেনি ইলেকশন দেওয়ার। কিন্তু তারা তো বলতেছে ইলেকশনের জন্য তারা প্রস্তুত। তারা বললে তো হবে না, সংবিধান তো সেটা বলে না। সংবিধানে যে যা লেখা আছে তাতে কোনোভাবেই এই গভর্নমেন্ট কোন ইলেকশন দিতে পারে না, এবং যে ইলেকশন হয় ইলেকশন হবে 100% অবৈধ ইলেকশন। এটা একটা জটিল ফরম্যাটের মধ্যে, কারণ 90 দিনের মধ্যে সংসদ ভবন, আপনারা জানেন যে সংসদ রেবলিশ হয়ে গেলে 90 দিনের মধ্যে ইলেকশন দিতে হয়, সেটা হয় নভেম্বরের 7 তারিখে গত বছরে চলে গেছে। তো কাজেই কিভাবে ইলেকশন দিবে, কে ইলেকশন দিবে, কে ইলেকশনের ঘোষণা করবে? আমার কাছে এই জন্য মনে হয় ইলেকশন এবং ইলেকশন হয়ে গেলে ইলেকশনের তো নির্বাচন কমিশন তো অলরেডি ঘোষণা করে দিয়েছে, হ্যাঁ, এবং তফসিল ঘোষণা হয়ে গেছে এবং মনোনয়নপত্র জমা দানো হয়ে গেছে, এখন যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে। এগুলো সব অবৈধ, যা হচ্ছে সব অবৈধ। যদি গণতান্ত্রিক সরকার ফিরে আসে এবং আসবে, শেখ হাসিনা যদি ফিরে আসে প্রধানমন্ত্রী, উনি এখন প্রধানমন্ত্রী, এটা আমি মনে করি, এবং উনি ফিরে আসবেন, কিভাবে আসবেন আমি জানি না, সেটা আবার ওরা যে পদ্ধতিতে ক্ষমতা হারাইছে আওয়ামী লীগ, সে একই পদ্ধতিতে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতেও পারে। যদি সেদিন আসে, যদি উনি যদি প্রেসিডেন্ট যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আবার যদি ইলেকশন দেন, তাহলে পরে সেটা হবে, সেটা বুঝতে পাইতে পারে। কিন্তু যে পদ্ধতি দেওয়া হচ্ছে এটা প্রত্যেকটা জিনিসই অবৈধ, কাজে ইলেকশন হয়ে লাভ নাই, এবং ইলেকশন যে হয়ে লাভ নাই সেটা আমার মনে হয় ইউনিউস এবং জামাত এরাও ভালো করেই জানে। কাজে বিষয়টা হলো, যে পর্যন্ত ওরা এই গন্ডগোল করে যে কি বলে ওটাকে হাদি মৃত্যুকে নিয়ে যে বিপ্লবী সরকার গঠনের যে প্রস্তুতিটা নিয়েছিল, ওরা এই ধরনের আরো কঠিন প্রস্তুতি ওরা নিবে, কঠিন জিনিসের সামনে আসবে, এবং আলটিমেটলি একটা বিপ্লব বা সশস্ত্র বিপ্লব বা বিপ্লবী সরকার এই জাতীয় কিছু একটা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে কারোই ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নাই, এখানে কোনো উপায়ই নাই, কারণ এটা যে সংবিধান এটাকে বলেই না, এবং সংবিধান চেঞ্জ করা যাবে না, কারণ সংসদ ছাড়া সংবিধান চেঞ্জ করা যায় না। যদি ওরা যা করছে সব অবৈধ, এটা ওরাও জানে, যে কারণে ইলেকশন হবে না। ইলেকশনের কথা বলে আমাদের সান্ত্বনা দেওয়া, কিন্তু ইলেকশন হবে না। ইলেকশন কিভাবে হবে? ইলেকশন হবে না। কাজে ওরা চাইবে হলো সময় নিয়ে এই যে প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যেভাবে সবাই রেডি হচ্ছে, এবং বিভিন্ন গণমাধ্যমগুলিতে আপনারা দেখেন এরা বলতেছে, নাম্বার পর্যন্ত বলতেছে যে এই মাদ্রাসাগুলির ভিতরে ট্রেনিং চলছে, এখানে সন্ত্রাসী এই বোমার কারখানা আছে, তাদের ট্রেন হচ্ছে এখানে। কাজে আমরা এই মুহূর্তে যে
যে পর্যন্ত ওই বোমাটা বিস্ফোরণ না হইলো সে পর্যন্ত কিন্তু আমরা কেউ কাউকে বিশ্বাস করানো যাইতো না যে বিষয়টা কত জটিল পর্যায়ে চলে গেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তারা বিদেশ মন্ত্রী এসে ঘুরে যায়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে, এগুলোই আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি একটু বলি, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু জানে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চায় না। তা না হলে আমি আমি আপনাকে বলি, তালেবান আফগানিস্তান থেকে বাংলাদেশে আসবে, এই ভিসাটা পাইতে হইলে অনেক স্ক্রুটিনি পার হতে হয়। কারণ আফগানিস্তানের কেউ যখন ভিসা চায় তখন কিন্তু 5 আইস বলে একটা ইয়ে আছে, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, হ্যাঁ, ব্রিটেন, এই 5 আইস যে নেটওয়ার্ক, সে বাংলাদেশ কিন্তু সেই নেটওয়ার্কের মধ্যে সম্পৃক্ত। এই যে লোকটা বাংলাদেশ সফর করে গেছে, এ যখনই কোথাও পৃথিবীর কোথাও ভিসা চেয়েছে, যেখানে বাংলাদেশের যে কোনো কনসুলেটে ভিসা চেয়েছে, ওই 5 আইস কিন্তু ধরছে। তাহলে সে কেমনে পাইলো? তার মানে বাংলাদেশ দিয়েছে। আর বাংলাদেশ দিতে হলে কেমনে দিচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয়। পরামর্শ যখনই এই 5 আইস যেটা ধরছে, এবং যখনই বাংলাদেশের দৃষ্টিগোচর হয়েছে যে এরকম একটা লোক বাংলাদেশে আসতেছে, তো এর ভিসা তো কোনো কনসুলেট দিতে পারবে না, কারণ সে তার আইনি অধিকার হারায় ফেলে যখনই কাউকে এরকম চিহ্নিত করা হয়। তাহলে কে দিতে পারে? তখন অটোমেটিক্যালি এনএসআই এর মাধ্যমে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে ক্লিয়ারেন্সের জন্য। তো পররাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ারেন্স না দিলে তার ভিসা হয় নাই। সো হি গট এ ক্লিয়ারেন্স, আদারওয়াইজ হাউ কুড হি কাম টু বাংলাদেশ? বিকজ সে তো আফগানদের একটা বড়, মানে সে হলো, আপনি বলছেন মন্ত্রী না, সে হলো সাম ফার্স্ট সেক্রেটারি, ফার্স্ট মিনিস্টার, পররাষ্ট্র এরকম মন্ত্রণালয়ের বড় ধরনের একটা দায়িত্বপ্রাপ্ত, এবং সে রিলিজিয়াস থিং না শুধু, সে থিঙ্ক ট্যাঙ্কের সে হলো ফিলোসফি আর কি, ফিলোসফার আর কি, আফগান তালেবানদের ফিলোসফার টাইপের। তো সে যখন বাংলাদেশে, এটা আপনি জানেন, আপনারা, আমি একটু বলি, মামুনুল হকরা বাংলাদেশ থেকে যখন আফগানিস্তানে যায়, সেটা কেমনে গেছিল? বাংলাদেশ থেকে কি আফগান এমবাসি ভিসা পাইছে? না, বাংলাদেশ থেকে তারা পাকিস্তান গেছে, পাকিস্তান থেকে তারা ভিসা নিয়ে তারপর আফগানিস্তানে গেছে। তাহলে আফগানিস্তান থেকে একটা নাগরিক বাংলাদেশে কিভাবে আসতেছে? পাকিস্তান তাদেরকে কিন্তু এখন আর তাদের দেশে এলাও করে না। এখন আর মামুনরা যখন গেছে তখন করতো, এখন তার করে না, এখন তো তার মারামারি করে। সো কোনো না কোনো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স ছাড়া বাংলাদেশে ঢুকতে পারে না। এখন মামুনুল হক আর উনার মধ্যে পার্থক্য আছে, উনি হচ্ছেন আফগান সরকারের একজন উচ্চপদস্থ, মানে অনেক উঁচু পদে আছেন সরকারি। কাজেই উনারা যখন আসবে নিশ্চয়ই কেউ তাকে রিসিভ করতে গেছে এয়ারপোর্টে, প্রোটোকল মেনটেন করা হয়েছে তার লেভেলের কেউ গিয়া, সে কে? না, এটা বলা হয়েছে, আমি একটু আপনার, এটা বলা হয়েছে, মামুনুল হক এই ব্যাখ্যাটা দিয়েছে যে মামুনুল হক যেরকম ব্যক্তিগত সফরে ওখানে গিয়েছিলেন, তেমনি ইনিও ব্যক্তিগত সফরে আসছে, তারাই তাকে রিসিভ করছে, মামুনুল হকরা তাই ব্যাখ্যা দিচ্ছে, এবং তার পুরো সফরটা তারা হ্যান্ডেল করতেছে। কিন্তু এটা তো হইতে পারে না, আমাদের একজন মন্ত্রী বাইরে গেল, মন্ত্রী বাইরে গেল, সে বললো উনি একজন সরকারি কর্মকর্তা, মন্ত্রী মানে মন্ত্রী না, মানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, এবং তালেবান থিংকে। আচ্ছা সাইফুল ভাই, এইটা এই বিষয়টা বিশেষ করে আমেরিকা অথবা পশ্চিমা দেশগুলো কি ভাবতেছে? এই ধরনের আপনার কাছে কি তথ্য আছে যে তালেবানদের এরকম ঘোরাঘুরি কোন ওয়েস্টের কোন দেশ এটা আপনার সহজভাবে নেবে না, কোনোদিন না, এরা আর সবকিছুর পরে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনার এই তালেবান গোষ্ঠী, আপনি ট্রাম্প নিজেকে শান্তির মনে করে, সব জায়গায় সে শান্তি প্রতিষ্ঠা করতেছে বলে না? তাহলে নাইজেরিয়াতে ক্রিসমাসের দিন হামলা করলো কেন? ক্রিসমাসের দিন হামলা করেছে, যেদিন তাদের হামলা করার কোনো নাই, মানে অ্যাটলিস্ট ক্রিসমাসের দিন তারা ঠান্ডা, শান্তি এগুলা চাইবে তো তাদের, হ্যাঁ, সেদিন হামলা করছে। আমি বলছি কি, আমি খ্রিস্টানদের রক্ষা করার জন্য হামলা করছি। তো এই তালেবানদের কোন রকম লিঙ্ক আছে এরকম কাউকে? ওয়েস্ট অসম্ভব ব্যাপার, তারা ভিসাই দেয় না। আপনি তালেবানদের জন্য আরো একটু বলি, আমেরিকা লেটেস্ট আফগানিস্তানের সকল ভিসাই বন্ধ করে দিচ্ছে তাদের বন্ধুদের, মানে যাদেরকে তাদের রাজাকার, যারা আমেরিকার তো রাজাকার আছে, সে রাজাকারদেরকেও কিন্তু সে ভোট দেয় না, কি বলে, ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে। সাতার ভাই, নববর্ষে আপনার জাতির বাংলাদেশের প্রতি কি প্রত্যাশা? আমরা স্বল্প করে শেষ করবো আজকে নিয়ে, আপনার কাছে 2 লাইন শুনি, তারপরে সাইফুল আমিন ভাইয়ের কাছ থেকে শেষ করবো। সাতার ভাই।
কি দেখতে পাচ্ছেন? দেখতে এটা নিয়ে তো আমরা এতক্ষণ কথা বললাম কি দেখতে পাচ্ছি ওইটা নিয়ে, কিন্তু সবার প্রতি আমার বাংলাদেশের প্রতি আমার যে কথা, যে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ধরেন কি বলবো কত পার্সেন্টেজ আমি জানি না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ লোক স্বাধীনতার পক্ষে। এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা কোন এক ধরনের ট্র্যাপে পড়ে আজকে আমাদের দেশের এই অবস্থা। এবং আমাদের সবাইকে জাতি, বর্ণ, ধর্ম সব নির্বিশেষে সংঘবদ্ধ হইতে হবে। কারণ আমি এই যে মৌলবাদী শক্তিরা ক্ষমতা নিতে চাইতেছে তারা কোনোদিন সংঘবদ্ধ হইতে পারবে না, কারণ তারা কেউ কাউকে দেখতে পারে না। প্রয়োজন এই মুহূর্তে হয়তো তারা এক টেবিলে বসবে নাকের মধ্যে রুমাল ধরে, কিন্তু তারা সংঘবদ্ধ হতে পারবে না, কারণ তারা তাদের লক্ষ্যই হচ্ছিল ক্ষমতায় যাওয়া এবং এই দেশটাকে ধ্বংস করা। কিন্তু আমাদের যে জাতীয়তাবাদী শক্তি, আমরা যারা বাংলাদেশ এবং যারা সার্বভৌমত্বে বিশ্বাস করি, স্বাধীনতার পক্ষে শক্তি, তারা সংখ্যায় অনেক বেশি এবং তাদের এখন সংঘবদ্ধ হওয়া উচিত। এবং সংঘবদ্ধ হলে পরে এই এরা টিকবে না, এরা টিকবে না। আপনারা তো দেখলেন কিভাবে এনসিপি শেষ হয়ে গেল। এনসিপি শেষ হয়ে যাবে, এরকম ছোটখাটো এই পার্টি এগুলো অস্তিত্ব থাকবে না, এগুলো সবাইকে জামাতের পায়ে ধরবে, এবং কারণ এরা জামাতের পোষ্য। কাজী স্বাধীনতার পক্ষে শক্তিও সবাই একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে এবং এই অবস্থা অবশ্যই পরিবর্তন আসবে, বিশ্বাস করি। সাইফুল আমিন ভাই, সেতার ভাইয়ের কথা ধরেই আপনার কাছ থেকে কিছু আশার কি করতে পারি বা বাংলাদেশের প্রেক্ষাপটে আশার বাণী কি শোনাবেন? আমি স্বল্প মেয়াদে কোনো সমাধান দেখি না। আমি কোনো সমাধান দেখি, there must be a fight, there must be a fight. Without a fight এই নির্বাচন নামের যে গোলক ধাঁধা, যে হ্যাঁ এইসব দিয়ে বাংলাদেশের সমাধান হবে না। বাংলাদেশ needs a final solution. Final solution কি? Either they will prevail or we will prevail. মাঝামাঝি কোনো অবস্থান নাই না? আমি একমত। যাই হোক, আজকে প্রথমবারের মতো আমরা একত্রিত হলাম। আমরা মাঝে মধ্যেই এভাবে বসবো, আমরা আগে ঘোষণা দিয়ে আসবো। আজকে আমাদের প্রাথমিকভাবে আমরা দেখলাম যে না, ঠিক আছে, এর পরবর্তী অনুষ্ঠানের হোস্ট হিসেবে সাইফুল আমিন ভাই ঠিক করবে আমরা কবে আবার লাইভে আসবো। দেখা যাক, সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা। আবারও শুভ ইংরেজি নববর্ষ 2026-এ সবার জন্য সুন্দর কাটুক, অন্ততপক্ষে বাংলাদেশ নিরাপদ হোক, এটাই সবার কাছে কাম্য। ধন্যবাদ সাইফুল আমিন ভাই, ধন্যবাদ সেতার ভাই, সবাইকে ধন্যবাদ। আর বয়কট গ্রামীণ, বয়কট ইউনুসকে সবাই না বলুন। ইউনুসের সকল পণ্য, গ্রামীণের সকল পণ্য বর্জন করুন এবং গণভোটকে না বলুন। অনেক ধন্যবাদ। সেতার ভাই শেষ করবেন। ঠিক আছে, আমরা তো বললাম, আবার দেখা হবে। সেই মতো ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।